ধন্যবাদ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগকে তার 50 বছর পূর্তিতে যে সাহিত্য উৎসবের আয়োজন করছেন তারা, সেজন্য সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজনের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য। আজকে যার সাথে আমি কথা বলবো বা যার সাথে আমাদের কথা আজকে হবে, প্রফেসর আসফর হোসেন। আসফর হোসেনকে আমি চিনি কত বছর আসফর ভাই? 35 বছর? তা তো হবেই। 35 বছর, মানে মোটামুটি ভাবে 3 যুগের অধিক সময় ধরে আমি আসফর ভাইকে চিনি। আসফর ভাই বিশেষ স্নেহ করে আমাদেরকে ডেকে থাকেন এবং সবসময় আমার ডাকনাম যেটা সেই নামেই উনি ডেকে থাকেন আমাকে। তো আসফর ভাইকে পরিচয় করে দিতে যাওয়াটা আমার যে একটা ধৃষ্টতা। আমি মোটামুটি ভাবে যে কথাটুকু বলবো সেটা আপনারা সবাই জানেন, সেটা দিয়ে শুরু করার জন্য। তো তিনি, আপনারা যেটা জানেন বা দেখেছেন ব্রোশুয়ারে, তিনি বর্তমানে পড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির মিশিগান ইউনিভার্সিটির পড়াচ্ছেন উনি, এবং গ্রিন ভ্যালি স্টেট ইউনিভার্সিটি পড়াচ্ছেন। এবং পাশাপাশি তিনি বিভিন্ন কাজের মধ্য দিয়ে গ্লোবালি পরিচিতি অর্জন করেছেন এবং গ্রীষ্মকালে তিনি বাংলাদেশে এসে ইউল্যাবে সামার ডিস্টিংগুইশড প্রফেসর হিসাবে পাঠদান করে থাকেন। এবং তিনি বিভিন্নভাবে সে ছাত্র অবস্থা থেকে আমরা দেখেছি, ছাত্র অবস্থা থেকে তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত এবং তখন থেকে তিনি প্রকাশ করছেন তার কবিতা, গল্প, গল্প ঠিক নয়, তার প্রবন্ধ যেগুলো আছে, গল্প তিনি লেখেন, ট্রাভেল লেখেন, কিন্তু সেগুলো অনেক কিছুই প্রকাশিত হয়েছে, অনেক কিছু আমরা দেখেছি বা দেখিওনি। তো আমি বেশি কথা বলবো না, শুরুতে সম্ভবত এতটুকু ইন্ট্রোডাকশন নিয়ে আসফর ভাইয়ের জন্য যথেষ্ট। পরবর্তী সময় কথা হবে এবং কথার মধ্যে দিয়ে আমরা অন্য আসফর ভাইকে বের করার চেষ্টা করব। আমি আসফর ভাই বলছি, প্রফেসর আসফর বলছি না। তো আসফর ভাইকে আমি প্রথমেই যেটা অনুরোধটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনার যে বইটি নিয়ে আমরা আলোচনা করবো, যে বইটি আসলে এখনো বের হয়নি, সম্প্রতি বের করবে শীঘ্র। গত বছর বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে বের হয়নি, এবছর বেরোবে কোনো একটা সময়। সেই বইটার নামটাই প্রথমত আমাদের কাছে একটু অন্যরকম, পাঠ শব্দ নৈশব্দের রাজনীতি। আমরা এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব এবং পাশাপাশি আপনার যে বিভিন্ন অধ্যায়ে যে সকল কবি সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যের যাদের কিনা আলোচনা করবেন তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাইব। অর্থাৎ আপনি আমাদেরকে যদি একটু পরিচিতিমূলক কিছু বলেন আমাদের পাঠকদের জন্য, দর্শকদের জন্য, তাহলে আমরা আলোচনাটা শুরু করতে আমাদের সুবিধা হবে। ধন্যবাদ সাকলাইন, এবং আমিও সাকলাইন বলছি কারণ প্রফেসর ডক্টর আহমেদ আহসানুজ্জামানের আরেক নাম সাকলাইন, যে নামে আমি তাকে ডাকতে অভ্যস্ত, সুতরাং আমি সাকলাইনই বলবো। তো সাকলাইন, এর মধ্যে পরিষ্কার হয়েছে দুটো জিনিস, সেটা হচ্ছে যে আমাকে দুটো জিনিস নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে যে আমার বইয়ের টাইটেল, এবং আরেকটি হচ্ছে আমার বইয়ের সূচিপত্র। আসলে তুমি এখানে আসার কিছুক্ষণ আগেই আমি ওই সূচিপত্র নিয়েই কথা বলা শুরু করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে, সময়টা যেহেতু আমাদের অল্প সেহেতু এই সময়টাকে একটু ব্যবহার করা যেতে পারে। তা আমি সূচিপত্রের দিকে তাহলে একটু দৃষ্টি আকর্ষণ করি। এবং 23টি অধ্যায় আছে আমার এই বইয়ে, এবং এই 23টি অধ্যায়ের শুরু অধ্যায়, প্রথম অধ্যায় শিরোনাম প্রথম, সেটি হচ্ছে লালন, নৈঃশব্দের আঁকিবুকি এবং গীতির রাজনীতি। দ্বিতীয় অধ্যায় লালন ও উপনিবেশবাদ বিরোধী বয়ান। তৃতীয় অধ্যায়ের নাম লালন ফকির, চিহ্নের আধিপত্য ও দেহের লড়াই। চতুর্থ অধ্যায় বিদ্যাসাগর ও আমাদের সময়। পঞ্চম অধ্যায় মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, একটি পাঠ। ষষ্ঠ অধ্যায় আমাদের সংকটে সংগ্রামে সময় মধুসূদন। সপ্তম মীর মোশাররফ হোসেন, উপনিবেশের বাইরে তবুও ভেতরে। 8 আমরা কোন রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথ নিয়ে। 9 রোকেয়া, উপনিবেশের ভেতরে ও বাইরে। 10 নারী প্রশ্ন, রোকেয়া সম্পর্কিত 11টি থিসিস ও কবিতায় রাজনীতি। 11 ভাষা আন্দোলন ও মোহাম্মদ শহীদুল্লাহ। 12 সুকুমার রায়ের বাবুরাম সাপুরে, একটি পাঠ। 13
বিভূতিভূষণের পথের পাঁচালী একটি পাঠ, 14 জীবনানন্দ দাশ একটি কবিতার পাঠ, 15 জীবনানন্দ দাশ ঘোড়া ও একটি পাঠ, 16 জীবনানন্দ ও ফাটকা পুঁজির ফটকাবাজি, 17 আমাদের মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম, 18 নজরুল সংস্কৃতির রাজনৈতিক যুদ্ধ, 19 সাংস্কৃতিক আন্দোলনের নজরুল, 20 আমাদের নজরুল ও গর্জে ওঠা ত্রিমহাদেশীয় কাব্যতত্ত্ব, 21 অমিয় চক্রবর্তীর উদ্দেশ্যে একটি পাঠ, 22 মানিক বন্দ্যোপাধ্যায় ও ঝাঁঝরা চালের দেহতত্ত্ব, এবং 23 আবারও বুদ্ধদেব বসু, কিছু প্রসঙ্গ, কিছু প্রশ্ন। সূচিপত্র, এটা ছিল সূচিপত্র। এখন আমি একটু শিরোনামের দিকে আসি। আমার বইয়ের শিরোনাম আপনারা জানেন যে পাঠ শব্দ এবং নুঃশব্দের রাজনীতি। এখন এই নুঃশব্দের রাজনীতি বলতে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমি কয়েকটা কথা একটু বলে নেই। সেটি হচ্ছে যে ইতিহাসেই নুঃশব্দ জড়ো হয়েছে একের পর এক। আমরা যাকে লিখিত ইতিহাস বলি, সেই লিখিত ইতিহাস একই সঙ্গে বয়ান ও নুঃশব্দ উৎপাদন করে, একই সঙ্গে শব্দ ও নুঃশব্দ উৎপাদন করে। এবং নুঃশব্দের জায়গায় এসে লালন ফকির তখন বলেন বাগেন্দ্রিয় না সম্ভব। সেটি আরেকটি প্রশ্ন, সেটি কবিতার ক্ষেত্রে এবং নন্দন তত্ত্বের ক্ষেত্রে নুঃশব্দের যে একটা নন্দন তাত্ত্বিকতাও আছে, নান্দনিকতাও আছে, সেদিকেও আমি খেয়াল রেখেছি আমার এই বইয়ে। কিন্তু মার্কস যখন বলেন, এবং আজকে বলা দরকার যে আজকে কিন্তু মার্কসের 138তম মৃত্যুবার্ষিকী আজকে। আমি মার্কসকে স্মরণ করছি, এবং মার্কস যখন বলেন বিজিতেরা তাদের ইতিহাস লিখতে পারে না, তখন তিনি নুঃশব্দের কথাই বলেন। মার্কসের মতে বিজিতের অলিখিত ইতিহাস বিজয়ীর লিখিত ইতিহাসে নুঃশব্দ হিসাবে বিরাজ করে। এই নুঃশব্দকে তুলে এনে সামনে হাজির করার যে কাজটা, সেটা ইতিহাসেরই একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ এবং সাংস্কৃতিক কাজ। অন্য প্রসঙ্গে নুঃশব্দের শব্দ হয়ে ওঠার রাজনীতি নিয়ে কথা বলেছেন আমার প্রিয় তাত্ত্বিক, ইতালীয় মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক এবং অ্যাক্টিভিস্ট আন্তোনিও গ্রামশি। তিনি ইতিহাসের শূন্যস্থান পূরণের কথা চিন্তা করেছেন, এবং এখানে একটু স্পেসিফিক্যালি বলা দরকার শ্রমিক শ্রেণীর স্বার্থেই এখানে শূন্যস্থান পূরণ মানেই কিন্তু নুঃশব্দ পূরণ। গ্রামসির মতে শাসক শ্রেণীর লিখিত ইতিহাসের নুঃশব্দগুলো পাঠ করার ভেতর দিয়ে ওই নুঃশব্দকে ভাষায় রূপান্তরিত করার কাজটা শ্রমিক শ্রেণীর পাল্টা হেজিমনিক প্রতিষ্ঠা লড়াইয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একজন কবির মতো আমি বলবো যে আন্তোনিও গ্রামশিও নুঃশব্দের সম্ভাবনাকে পরখ করেছেন, যেমন করেছেন মার্কস নিজেই। নিঃসন্দেহে মার্কস নুঃশব্দের একজন ঘনিষ্ঠ পাঠক, এবং এখানে বলা দরকার যে মার্কসের বিকল্প পাঠের ভেতর দিয়েও মার্কসীয় নিরিখেও কিছু কিছু লেখকের কাজকে আমি আলোচনা করেছি আমার বইয়ে। সেই কারণে আমি মার্কসের কথাটা একটু আনছি। মার্কসের বিপ্লবী রাজনৈতিক অর্থনীতি, বুর্জোয়া রাজনৈতিক অর্থনীতিকে সমালোচনা করেই আমরা জানি অসংখ্য নুঃশব্দকে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করেছে। পুঁজির লজিক কিভাবে, কোথায়, উৎপাদন প্রক্রিয়ায় কোন পর্যায়কে নুঃশব্দের ভেতরে চুবিয়ে বা ডুবিয়ে রেখেছে বা ডুবিয়ে রাখে, মার্কস তাকে লক্ষ্য করেছেন তাত্ত্বিক তীব্রতা দিয়ে, এমন ভাবে যে তার পক্ষে সম্ভব হয়েছে পণ্য ফেটিসিজম যাকে বলা হয়, এই পণ্য ফেটিসিজমের ধারণাকে সামনে আনা, সম্ভব হয়েছে মূল্যের তত্ত্বকেও সামনে আনা। ধরা যাক পণ্যের কথা, মার্কসের অনুসরণে অবশ্য ফরাসি তাত্ত্বিক হেনরি লেফেভ্র তার বিখ্যাত দ্য প্রোডাকশন অফ স্পেসে পণ্যকে চরিত্রায়িত করেছেন মূর্ত বিমূর্তায়ন হিসাবে। কি এই মূর্ত বিমূর্তায়ন? হ্যাঁ, এক অর্থে পণ্য তো সাক্ষাৎ উপস্থিতি, পণ্য বস্তুক অর্থে দৃশ্যমান, ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের যে ঐকতান, দান্দিক ঐকতান, সেই দান্দিক ঐকতানে দামের যে তাৎক্ষণিক ট্যাগ গলায় বা গায়ে ঝুলিয়ে পণ্য চোখের সামনে উপস্থিত হয় এমন ভাবে যে তাকে কেনা যায়, বেচা যায়। বিনিময়ের যে থিয়েটার, সেই থিয়েটারেই পণ্য সব করে রব। এটা হচ্ছে পণ্যের জাহিরি দিক। কিন্তু মার্কস দেখাচ্ছেন পণ্যের বাতেনি দিকটাও। এই বাতেনি দিক নির্দেশ করে নুঃশব্দকে, যে নুঃশব্দের তলায় চাপা থাকে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ায় মূল্য উৎপাদনকারী শোষিত উদ্বৃত্ত শ্রমের ইতিহাসের সমগ্র।
এই ইতিহাস ঘাম ঝরানোর, রক্ত ঝরানোর ইতিহাস। মূর্ত জাহির থাকা পণ্যের গায়ে, এমনকি সবচাইতে চকচক চকচক করা পণ্যের গায়ে লেগে থাকে ঘামের চিহ্ন, রক্তের দাগ। পুঁজিবাদী ব্যবস্থা এমনভাবে চালু থাকে ভূমি থেকে আমাদের মগজ পর্যন্ত যে আমরা খালি চোখে ওই ঘামের চিহ্ন বা রক্তের দাগ দেখতে পাই না। হ্যাঁ, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় আমাদের শার্টে, আমাদের কোটে লেগে থাকে রক্তের দাগ, আমাদের চশমায় লেগে থাকে ঘামের চিহ্ন, কিন্তু নিঃশব্দের নিচে চাপা পড়ে থাকে ওই ঘাম ও রক্ত, খেটে খাওয়া মানুষের ঘাম ও রক্ত। মার্কস এই নিঃশব্দকেই ভেদ করে তাকেই দৃশ্যমান করে তোলেন। পুঁজি যা লুকায়, মার্কস তা দেখান। আগেই তো ইঙ্গিত দেওয়া হয়েছে, নিঃশব্দকে যেমন শোনা যায় তেমনি তাকে দেখাও যায়। মার্কস দৃশ্যমান নিঃশব্দের তাত্ত্বিকও বটে। যাই হোক, মার্কস না পড়েও, গ্রামসি না পড়েও হাল আমলের সাবাল্টার্ন ইতিহাস তত্ত্ববিদদের অনেক আগেই এক অর্থে কিন্তু নিঃশব্দের ইতিহাস লেখার ডাক দিয়েছেন আমাদেরই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে আমার একটা বিশেষ অধ্যায় আছে এই বইয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আরো সূক্ষ্ম ও আরো তুচ্ছ জিনিসের ইতিহাস চাই। আজকের তুচ্ছতা হাজার বছরের পরের মহাসম্পদ। অলিখিত ইতিহাসে নিঃশব্দকে স্পর্শ করেন লাতিন আমেরিকার ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসও। আপনাকে একটু থামিয়ে দিচ্ছি আমি। আমরা মানে নির্দিষ্ট সাহিত্যিক নিয়ে কথা বলবো, আপনার পরিচিতমূলক কথা হয়ে গেছে, আমরা এখন বিষয়ভিত্তিক যাব। কিন্তু যে বিষয়টা আমি শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি আসছি, সময়ের কথা আমার খেয়াল আছে, সেটা আমি আসছি। কারণ এটাকে একটু প্রেফেস না করলে আমার যে পরের কথাগুলো, সেই পরের কথাগুলো ঠিক অত অর্থপূর্ণ হবে না বলে আমি মনে করি। সেই কারণে আমি একটু প্রেফেসিং এর মধ্যে যাচ্ছি, যাতে পরের কথাগুলোকে আমি আরো ভালো করে রিলেট করতে পারি। তো ঠিক আছে, আমি এখানে একটা 1 মিনিট সময় নেই। 1 মিনিট সময় নিয়ে আমি একটা অ্যালেক্সিস নিউন্দায়ের একটা কবিতা আছে নিঃশব্দ নিয়ে, যেটা আমি বাংলায় অনুবাদ করেছি, এবং এই কবিতাটা এর মধ্যে প্রকাশিত হয়েছে। আমার দর্শনাখ্যান বই আছে, সেই বইয়ের ভেতরে নিঃশব্দ নিয়ে একটা চ্যাপ্টার আছে। সেই নিঃশব্দের চ্যাপ্টারে দর্শনাখ্যান বইয়ে ওই কবিতাটাও অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাটা নিঃশব্দ দিয়ে, এটা কালো কবি অ্যালেক্সিস নিউন্দায়ের কবিতা। আমি বাংলায় অনুবাদ করেছি। এটা এমন দাঁড়াচ্ছে, আমি এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। জমাট বাঁধা নিঃশব্দের জ্বালামুখ থেকে অত্যাচারিতের হে নিঃশব্দ সব, তোমাদের জড়ো করে এই আমার চিৎকার। কৃতদাসের সঞ্চিত নিঃশব্দ জলে দাও দাও, দুমড়ে মুচড়ে লাফিয়ে দাঁড়ায় শ্রমিকের নিঃশব্দ। বন্দুক থেকে বুলেট শেষে নিঃশব্দ, ইতিহাসের আখ্যানে নিঃশব্দ, বাক্যের অন্তিমে নিঃশব্দ, আততায়ী অন্ধকারে নিঃশব্দ, ছন্দের ইশারায় নিঃশব্দ, শিশিরের শব্দে নিঃশব্দ, স্বরগ্রামের ধাপে ধাপে নিঃশব্দ, হৃদয় ছিঁড়ে ফেলে নিঃশব্দ, কয়টা শব্দে কয়টা অর্থ ধরে নিঃশব্দ, বিচারের বাণীতে নিঃশব্দ, চাষার রক্ত পানি করা জমিতে নিঃশব্দ। নিঃশব্দ জমাট বাঁধে ভীষণ ভয়াল, নিঃশব্দ তড়পায় তড়পায় মার মুখ শব্দের শেষে, নিঃশব্দ ক্লান্ত হয়, নিঃশব্দ ঘরে ফেরে, নিঃশব্দ জলে দাও 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 দাও, নিঃশব্দ 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 সব করে রব প্রতিবাদের গভীরে। এবার থামলাম। ধন্যবাদ আসকার, আপনার মানে আবৃত্তি শুনতে ভালো লাগে এবং সম্ভবত কোনো একটা সময় আমরা আপনার আবৃত্তি শুনবো। আজকে আমরা মোটামুটি ভাবে সীমাবদ্ধ থাকবো আপনার বইটি সম্পর্কে। তবে যে বিষয়টা আমি শুরু করতে চাচ্ছিলাম সেটা অবশ্যই আপনি আপনার সূচনা বক্তব্য উল্লেখ করেছেন। মার্কস, লেনিন আপনার চিন্তা জগতে এবং আপনার ব্যক্তি সত্তায় ভীষণভাবে উপস্থিত, এবং আপনার জীবনানন্দ দাশ নিয়ে যে লেখাগুলো রয়েছে, এবং জীবনানন্দ দাশকে আপনি ভিন্ন রূপে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করছেন, এবং সেখানে আপনি দেখিয়েছেন কি করে মার্ক্সীয় তত্ত্বের মাধ্যমে জীবনানন্দকে দেখা যেতে পারে নতুন জীবনানন্দ দাশকে। আপনি উল্লেখ করেছেন মার্ক্সের এম তত্ত্বকে, অর্থাৎ টাকা টাকা আইনে, এবং তার মধ্য দিয়ে আপনি মোটামুটি ভাবে ছোট গল্প আলোচনা করেছেন। যেমন করেছেন আপনি অবিনাশ চরিত্রকে বিশ্লেষণ করেছেন, ভবানী শঙ্কর চরিত্রকে বিশ্লেষণ করেছেন। আপনি দেখাতে চেয়েছেন কি করে এরা ক্যাপিটালিস্ট সোসাইটির হাতের দাস, কিরণ, এবং একই সাথে তারা কি করে সমাজের যে শোষক শ্রেণী হিসাবে আধিপত্য বিস্তার হচ্ছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে
আপনাকে ধরিয়ে দিতে চাই লালন প্রসঙ্গ। কি করে লালন প্রসঙ্গের সাথে লালনের সাথে আপনি মিলাতে পারেন দান্দিক বস্তুবাদকে? আমি ঠিক দান্দিক বস্তুবাদকে যে একেবারে খুব সরাসরি প্রয়োগ করেছি সাকলাইন, সেটা বলা যাবে না। মানে তার যে দান্দিক বস্তুবাদ কথাটা বললে আমাদের মনে মনে হয় যে একটা যান্ত্রিক মার্ক্সবাদের কথা বলা হচ্ছে। আমি মার্ক্সবাদের সৃজনশীল প্রয়োগে বিশ্বাস করি, এবং মার্ক্সবাদের ভেতরেই আমরা যদি ডায়ালেকটিক্সের কথাটা মাথায় রাখি, এবং কেউ যদি সত্যিকারের অর্থে ডায়ালেকটিক্যালি এনগেজড হয়, তো সে তো সবসময় সম্ভাবনার পথ খোঁজ করবে। একটা নির্দিষ্ট খোপে বা ছাঁচে বা আদলে সে কোনো কিছুকে পড়তে চাইবে না, এবং মার্ক্সও তা চান নাই আসলে। সেই জন্যই মার্ক্সের কাজ নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের তার মার্ক্সের কাজ নিয়ে বিভিন্ন ধরনের তফসির এখনো জারি আছে, অব্যাহত আছে, এবং আরো হবে ভবিষ্যতে, সেটাও বলা যায়। তো আমি লালন ফকিরের ক্ষেত্রে তো ঠিক যান্ত্রিক বস্তুবাদের ব্যাপার না, কিন্তু লালন ফকিরের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা এক ধরনের ডায়ালেকটিক্স আছে। তার গান যদি আমরা বিশেষ করে বিবেচনায় রাখি, তার গানে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে আমরা যাকে ভাব বলি এবং আমরা যাকে বস্তু বলি, এই দুটোর ভেতরে সবসময় একটা বিভাজন রেখা এঁকে ফেলা যায় না। কারণ ভাবের যে বস্তুময়তা থাকে এবং বস্তুরও যে ভাবময়তা থাকে, সেটা লালন তার গানে দেখিয়েছেন, বুঝিয়েছেন। এবং সেই জন্য লালনকে আমরা অনেকে মনে করি যে উনি তো কোনো ভাববাদী, একটা ভাববাদের দিকে। লালনকে বাউলও বলা হয়, যদিও এখানে বলা দরকার যে লালন কখনো নিজেকে বাউল হিসেবে চিহ্নিত করেননি। লালন আসলে ও সনাতন অর্থে বাউলও ছিলেন না, তিনি সনাতন অর্থে সুফিও ছিলেন না। আমি এই নিয়ে একটা ছোট্ট প্রবন্ধ লিখে ফেলেছি এর মধ্যে, যেটা বেরিয়েছে বেশ কিছু আগে নয়, কিন্তু খুব আগে নয়, বেরিয়েছে ডেইলি স্টারে। যদি আপনারা কারো আগ্রহী থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন। সেটা এই লালন সম্পর্কে একটু বিকল্প ধারণা সেখানে উপস্থিত করা হচ্ছে। মানে বিকল্প বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সনাতন যে লালনকে নিয়ে সনাতন লালনের যে চরিত্রায়ন আমরা পেয়েছি, তার বিপরীতে একটু দাঁড়িয়ে, যেমন বাউল বলা তাকে, হ্যাঁ, কিন্তু তিনি তো নিজেকে কখনো বাউল হিসেবে চিহ্নিত করেননি। বাউল ধারার সাথে তার কিছু মিল হয়তো লক্ষ্য করা যেতে পারে, সেটি অন্য কথা, কিন্তু তাকে বাউল হিসেবে চিহ্নিত করা, তাকে সুফিও বলা যেতে পারে না, মানে খুব স্ট্রিক্ট অর্থে তিনি সুফি ছিলেন না। তবে লালনের কথা বলতে গেলে নদিয়ার যে ভাব সম্পদ, নদিয়ায় যে একটা ভাবের ক্ষেত্রে যে একটা আন্দোলন হয়েছিল, সেই ভাবের আন্দোলনকেও সামনে আনতে হয় সে পরিপ্রেক্ষিত হিসেবে। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গে। যেহেতু যেহেতু দান্দিক বস্তুবাদের কথা এসছে, তো আমি সেটা মনে করি যে লালনের বস্তুময়তা লালনের গানের মধ্যে খুব দারুণভাবে উপস্থিত। লালন যখন মানুষ ভজার কথা বলছেন, লালন যখন সময়ের কথা বলছেন, তাও বর্তমান বস্তু জগৎ এর পৃথিবীতে, এবং লালনের গানের মধ্যে দেখা যাবে যে উনি যে শ্রেণী থেকে এসছেন সেই শ্রেণীর সম্পর্কিত যে চিত্রকল্প সেগুলো ব্যবহার করা হচ্ছে। কৃষি, চাষা, লাঙ্গল ইত্যাদি এত ঘুরে ফিরে এসছে তার গানের ভেতরে, রূপক হিসেবে, উপমা হিসেবে, এবং সরাসরি চিহ্নায়ক হিসেবে বা সিগনিফায়ার বলে ইংরেজিতে যাকে, সেটা হিসেবে এসছে। তো সেটাতেও প্রমাণ করে যে লালন কত ভূমি সংলগ্ন ছিলেন, কত তিনি জীবন সংলগ্ন ছিলেন। এ তো বটেই। এবং এই ভূমি সংলগ্নতা আমি মনে করি যে লালনের 4টা এলাকায় তিনি খুব জোর দিয়েছেন, এবং সেক্ষেত্রে লালনের বস্তুময়তার কথা বলা যেতে পারে বা বস্তুকতার কথা বলা যেতে পারে, এবং অনেকটা মার্ক্সীয় নিরিখ থেকেই বলা যেতে পারে। সেটি হচ্ছে যে তিনি ভূমির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এক। তারপর তিনি গুরুত্ব দিয়েছেন আর একটা বিষয়, সেটা হচ্ছে ভাষা। ভাষা নিয়ে কিন্তু লালনের কিন্তু তাত্ত্বিকতাই উপস্থিত তার গানের স্পেসে, এটা অসাধারণ ব্যাপার। তারপর লালনের ক্ষেত্রে আরো দেখি যে সেটা হচ্ছে শ্রম, মেহনতের উপর তিনি জোর দিয়েছেন। এবং চতুর্থ যেটা, এবং সেটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমি এটা 4 নম্বরে নিয়ে এসেছি এমনি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয় বলা যেতে পারে, সেটি হচ্ছে দেহ। এখন দেহের উপরে লালনের এই যে জোর, এই যে গুরুত্ব দেয়া, দেহকে গুরুত্ব দেয়, এটা লালনের কাজের যে বস্তুকতা সেটাকেও প্রকাশ করে। দেহের চেয়ে বেশি বস্তু আর কিছুই নেই। এবার একই সঙ্গে দেহ যতটা জাহিরি আবার ততটা বাতেনীয়, কারণ দেহের ভিতরে নৈশব্দ। কারণ দেহ এমন একটা পৃথিবী, যে পৃথিবীকে আমরা এখনো সম্পূর্ণরূপে চিনতে শিখিনি। আমরা নিজের দেহকে কতটুকু জানি, আমরা আমাদের নিজেদের দেহে কতটুকু বুঝি, জানি না, বুঝি না। অথচ আমরা বলি যে এটা আমার দেহ। লালন তো এইভাবেই বলেন যে তুমি যদি তোমার দেহকে না বোঝো তাহলে নিজকে কি করে বুঝবে। লালন দেহতত্ত্বের কথা বলেছেন এবং তার সঙ্গে সম্পর্কিত করেছেন আত্মতত্ত্বের কথা। এবং দেহতত্ত্ব এবং আত্মতত্ত্বের এই যে ডায়ালেকটিক, এই ডায়ালেকটিকটা লালনের বেশ কিছু গানে উপস্থিত রয়েছে। সুতরাং অবশ্যই বলা যেতে পারে যে লালন অত্যন্ত তার কাজের ভেতরে নিঃসন্দেহে এই জীবন সংলগ্নতা, বস্তু সংলগ্নতা, দেহ সংলগ্নতা এবং ভূমি, অত্যন্ত ভূমির
খুব, এবং ভাষার কথা বলতে গিয়ে তিনি ভাষাকে ভূমি থেকে আলাদা করছেন না, এবং সেখানে যে উপমাটা ব্যবহার করছেন সেটা হচ্ছে ভাষা, ভূমি এবং দেহ একসঙ্গে চলে আসছে। তিনি বলছেন যে ভাষা হচ্ছে কি, সেটা হচ্ছে দেহটা কি, দেহ হচ্ছে ভাষার চাষবাসের ক্ষেত্র, সুতরাং ভাষাকে তিনি দেহের সাথে সম্পর্কিত করেছেন। তো এইভাবে আমরা দেখি যে লালন নিঃসন্দেহে এইভাবে যে তিনি তার গানে আমাদেরকে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে বিস্তৃত সম্প্রসারিত জীবন, এবং একই সঙ্গে সাধনার বিষয়টাও গুরুত্বপূর্ণ। এই জীবন মানেই সাধনা, এবং এই সাধনা ছাড়া সত্যিকারের জীবনযাপন সম্ভব না। এই ইঙ্গিতটাও লালনের গান থেকে বেরিয়ে আসে। আমি এখানে থামছি লালন প্রসঙ্গে। আচ্ছা, জীবনানন্দ দাশ প্রসঙ্গে আমি আর বলে নেই, কারণ জীবনানন্দ দাশ প্রসঙ্গে এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে জীবনানন্দ দাশকে আমরা সনাতন ভাবে আমরা দেখি, এবং একই কথা শুনতে শুনতে ভাঙা রেকর্ড বাঁচতে বাঁচতে বাঁচতে, আর বাঙালি মধ্যবিত্তের এই পুতু পুতু সংস্কৃতি, যেটাকে আমি চ্যালেঞ্জ করেছি আমার বইয়ে, এই পুতু পুতু রবীন্দ্রকথাকেও চ্যালেঞ্জ করেছি আমার বইয়ে। আর এই পুতু পুতু এক ধরনের জীবনানন্দ দাশকে একটা পুতু পুতু ব্যাপার আছে, রূপসী বাংলা, বাংলার মাটি, বাংলার কাদা, অফকোর্স বাংলার মাটি, বাংলার কাদা, বাংলার জল সবই আছে, কিন্তু জীবনানন্দ দাশের জগৎ তো আরো বিস্তৃত। জীবনানন্দ দাশের অনেক কাজের এলাকা আছে যেগুলো আমরা এখনো ধরতে পারিনি, সেগুলো কেন হবে না? এটা ছিল আমার বিশেষ অ্যাপ্রোচ, এবং সেটা হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ। অবশ্যই এখন জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলা হয়। এই অভিধা দিয়েছে বসুদেব বসু, এবং এই অভিধার বাইরেও তো আমাদের যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বুদ্ধদেব বসু এখানে দিয়েছে, এবং একদল আটকে আছে এটাই, নির্জনতম কবি। এদিকে আমাদের মান্নান ভাই বলে গেছেন, মান্নান ভাইয়ের সাথে আমার এটা নিয়ে আলাপ হয়েছিল, এবং মান্নান ভাইকে আমি বলেছিলাম যে এটা এইভাবে, তখন মান্নান ভাই বলেছেন যে আমার এই অভিধাটা একেবারে সরাসরি এখন আমি আর মানি না, নিজেই স্বীকার করে গেছিলেন তার জীবনের শেষ দিকে। অভিধাটা কি ছিল? শুদ্ধতম কবি। এই নির্জনতম কবি এবং শুদ্ধতম কবি ইত্যাকার চরিত্রায়নের বাইরে গিয়ে কি আমরা জীবনানন্দ দাশকে তার কাজের খাতিরে কি দেখতে পাই না? পাবো না? অবশ্যই পাই। সেটা হচ্ছে আমার একটা অ্যাটেম্প্ট। আমি বিনীতভাবে বলছি যে আমি এই জায়গায় ঠিক সনাতন যে জীবনানন্দ দাশকে আমরা পেতে অভ্যস্ত, তারও কিছু গুরুত্ব আছে, সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি যে আরো কিছু এলাকা আছে যেদিকে আমরা চোখ দিতে পারি। এবং এটা বলতে গিয়ে আমি দেখেছি যে জীবনানন্দ দাশের বাজেট ভাবনা আছে কবিতার স্পেসে। আমি তো ছোট গল্পের কথা আপনি বলেছেন, তুমি বলেছো সাকলাইন, কিন্তু তার কবিতারও স্পেসের ভিতরেও তিনি বাজেট নিয়ে কথা বলেন। যেমন এরকম কবিতার লাইন আছে, কমিটি মিটিং এ বসে কুকুরকে হাড় দিয়ে বাজেট করেছে গাড়ি গাড়ি মাংসময়, বাথরুমে তবুও স্নাতক অন্ধ ধৃতরাষ্ট্র ছাড়া আর কিছু নয়। এখানে জীবনানন্দ দাশ বাজেট নিয়ে কথা বলছেন। কবিতায় বাজেটের মতো এরকম একটা আপাত অনান্দনিক এবং প্রোজাইক অত্যন্ত গাদ্যিক বিষয়, এটাকে কবিতায় নিয়ে আসছেন। তারপর তিনি কবিতায় ফ্যাক্টরি নিয়ে কথা বলেছেন, কবিতায় ব্যাংক নিয়ে কথা বলেছেন, ব্যাংকিং নিয়ে কথা বলেছেন, এমনকি কবিতায় তিনি সুদ নিয়ে কথা বলেছেন, কবিতায় তিনি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কথা বলেছেন, কমিশন নিয়ে কথা বলেছেন, ইনক্রিমেন্ট নিয়ে কথা বলেছেন। এগুলো সমস্ত তার কবিতার ভিতরে চলে এসছে। আমি কয়েকটা মাত্র উদাহরণ দিলে জিনিসটা স্পষ্ট হবে, শুধু বললেই তো হবে না, উদাহরণ লাগবে। যেমন তার লাইন, উঁচু উঁচু ফ্যাক্টরি, ব্যাংক নিয়ে উন্মুখ প্রগতি, এই জীবনানন্দ দাশের কণ্ঠস্বর, সুর আলাদা। উঁচু উঁচু ফ্যাক্টরি, ব্যাংক নিয়ে উন্মুখ প্রগতি, জেগে আছে তোমাদের ঘুম পায়। এবং এটা ডেরেক ওয়ালকারের লাইন, প্রোগ্রেস ইজ হিস্ট্রিজ ডার্টি জোক। এটা ছিল ডেরেক ওয়ালকারের লাইনের বহু আগে জীবনানন্দ দাশ আমাদেরকে এরকম লাইন দিয়ে গেছেন, যেটা আমাকে ডেরেক ওয়ালকারের কথা মনে করিয়ে দেয়। ডেরেক ওয়ালকারের লাইনটা অনেক পরে এসছে। আবার ধরেন এরকম লাইন, কোথায় সমাজ অর্থনীতি, স্বর্গগামী সিঁড়ি ভেঙে গিয়ে পায়ের নিচে রক্ত নদীর মতো মানব ক্রম পরিণতির পথে লিঙ্গ শরীরী হয়ে কি আজ চারিদিকে গণনাহীন ধূসর দেয়াল ছড়িয়ে আছে যে যার দৈব সাগর দখল করে। এইবার জীবনানন্দ দাশ আসলে সমাজের যে বৈষম্য আছে সে বৈষম্যটাকে কবিতায় কিভাবে ধরেন। তিনি বলছেন, বহুকে বঞ্চিত করে, কবিতার লাইন, বহুকে বঞ্চিত করে দুজন কি একজন কিনে নিতে পারে, পৃথিবীতে সুদ খাটে সকলের জন্য নয়, অনিবর্চনীয় হুন্ডি। দেখেন হুন্ডির কথা বলছে, কবিতার ভেতরে হুন্ডি শব্দ ব্যবহার করছে। কবিতার ভেতরে উনি একসময় ঠ্যাং শব্দ ব্যবহার করায় বুদ্ধদেব বসুর একটু ভুরু কুচকে উঠেছিল, পরে অবশ্য বুদ্ধদেব বসু সেটা গ্রহণও করেছে যে না, ঠ্যাং শব্দ ঠিকই আছে। যাই হোক, অনিবর্চনীয় হুন্ডি একজন দুজনের হাতে, জীবনানন্দ দাশ। তারপরে তিনি বলছেন, পৃথিবীর এই সব উঁচু লোকেদের দাবি এসে সবই নেয়, সবই নিয়ে যায়, নারীকেও নিয়ে যায়। এটা জীবনানন্দ দাশের সে পরিচিত কবিতা, কিন্তু আমরা সাধারণত এই লাইনগুলো নিয়ে আলোচনা করি। পরিচিত কবিতার নাম হচ্ছে 1946-47। আরো
এরকম লাইন আছে, এরকম লাইন তিনি কবিতায় নিয়ে আসছেন। যেমন ধরেন, তারা কি নিরস, কেমন অর্থহীন জিওমেট্রির মতো। এই যে জিওমেট্রি শব্দটা, অর্থহীন জিওমেট্রি, সরাসরি কবিতায় ব্যবহার করছেন। ভগবান তবু জিওমেট্রি নয়, পলিটিক্যাল ইকোনমিস্ট নয়, এটা কবিতার লাইন। প্রফেসর নয়, দেবতা রসের শীতল মুচির দেবতা সে। তারপর এরকম লাইন আছে যে একটি পয়সার জন্য একটি ছেলে ট্রামে চাপা পড়লো। বারবনিতারা পয়সার অভাবে রাস্তায় নেমে এসছে, যে কোনো রকম একটা শিকার ধরতে রিক্সাওয়ালার হাত পা অন্ধকারের ভিতর মাকড়সার মতো ঘুরছে। পয়সার বিনিময়ে এ পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তারই জন্য ছুটেছে ওই মোটর, কিংবা এই পৃথিবীর যা কিছু পয়সা পাওয়া যায় তারই জন্য এই এক পৃথিবী যেখানে লোকে ঘুরে ফিরে টাকার কথা বলে, আবার সেই পেটের ব্যবস্থার কথা বলে। এক একজন লোককে দামি মনে হয়, সে খুব বেশি ইনকাম ট্যাক্স দিতে পারছে বলে সে খুব ডাল, মাংস, মশলা, মদ, দুধ বা মধু তার টেবিলে ছড়িয়ে রাখতে পারে বলে এইসব শক্তিকে আমরা স্বীকার করি। মেয়ে মানুষরাও এইসব পুরুষের জীবনের ব্যবস্থাকে ভালোবাসে এবং তাদের দিয়ে সন্তান সৃষ্টি করে। তা না হলে পৃথিবী, এতদিন এই পৃথিবী ব্যাগামণ্ডে ভরে যেত। মানুষের পোশাক পরিচ্ছদ, হ্যাট, কোট, মোটর, ডিনার ও প্রাসাদের উপকরণ, এইগুলোই শুধু মেয়ে মানুষের হৃদয়ে প্রেমেরও সঞ্চার করে, তার শরীরকে সৃষ্টির পাত্র করে তোলে। তার সন্তানেরা ঘুরে ফিরে সেই টাকার কথাই বলে, চাকরির কথা, মাইনের কথা, ইনক্রিমেন্ট, রয়্যালটি, কমিশন ও ইন্টারেস্টের কথা, চাল, ডাল, দুধ, বাড়ি ভাড়ার কথা। একটা টাকাও বেশি পেলে খানিকটা খাঁটি আনন্দের কথা, একটা টাকা কম পেয়ে খানিকটা খাঁটি বিষণ্ণতার কথা। এই সব আন্তরিকতা নিয়ে এই পৃথিবী। তো জীবনানন্দ দাশ যে পৃথিবীর কথা এখানে বলছেন, সেই পৃথিবীতে M-M', যে মার্কসের সার্কিট, এটা একটা বাস্তব সত্য, জাহিরি বাস্তবতা, কোনো সন্দেহ নেই। এবং জীবনানন্দ দাশ এই কবিতায় যে পৃথিবীতে কথা বলছেন, সেই পৃথিবীতে টাকার যে আধিপত্য, বা বলা যেতে পারে যে বিনিময় মূল্যের যে টিরানি, সেই টিরানিকে তিনি দেখিয়ে দিচ্ছেন কবিতার স্পেসে। কবিতার স্পেসেই যে পলিটিক্যাল ইকোনমি ট্রোপ যে মোবিলাইজ করা যায়, তার একটা প্রমাণ কিন্তু আমরা এখানে জীবনানন্দ দাশে কিন্তু দেখছি। একটা না, একাধিক প্রমাণ রয়েছে। আমি শুধু তার কবিতার কথা বলছি, গল্পে তো আরো বেশি। গল্পের দিকে আমি যেতেই পারছি না। এবং আমার যে প্রবন্ধ আছে, এবং এই বইয়ের ভিতরে যে প্রবন্ধটা আছে, বইয়ের ভিতরে যে চ্যাপ্টারটা আছে জীবনানন্দ দাশ নিয়ে, 3টে চ্যাপ্টার আছে, 2টো চ্যাপ্টার কবিতা নিয়ে, একটা চ্যাপ্টার আছে তার ছোট গল্প নিয়ে। ছোট গল্পে জীবনানন্দ দাশ কিভাবে এই রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতাকে সামনে এনেছেন, কিভাবে তার ফিকশনালাইজেশন চমৎকার করে করেছেন, কিভাবে তিনি চরিত্র তৈরি করে, সেই বড় লোক চরিত্র তৈরি করে তাদেরকে তিনি ঠেঙিয়েছেন, ধরিয়েছেন, এবং তীব্র শ্লেষ এবং একই সঙ্গে তার রাজনৈতিক অর্থনৈতিক ইনসাইট এই তার গল্পের স্পেসে মোবিলাইজড হয়েছে। তো যে কথাটা আমি আরেকটু বলি, টাকার ব্যাপার। এখন টাকার কথা আমি জীবনানন্দ দাশ এটা পড়তে গিয়ে মার্কসের অসাধারণ একটা চ্যাপ্টার আছে তার একটা আর্লি মেজর কাজে, সে কাজের নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফিলসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট অফ 1844, এবং তার মধ্যে একটা অধ্যায় আছে তার শিরোনাম হচ্ছে দ্য পাওয়ার অফ মানি ইন এ বুর্জোয়া সোসাইটি। এবং ওই চ্যাপ্টারটা না অনেকটা গদ্য কবিতার মতো, টাকা নিয়ে যে এত সুন্দর লেখা যেতে পারে। এবং মার্কস সেখানে একটা চিত্রকল্প ব্যবহার করছেন, সেটাকে এইভাবে আমি উপস্থিত করতে পারি। চিত্রকল্পটা হচ্ছে যে টাকার জোর এত বেশি যে নিজের মুখ নিজের পোঁতকে চুমু খায়। এবং জীবনানন্দ দাশ এই মুখ আর পোঁতের চুমাচুমির মুহূর্তকেও তিনি তার গল্পে ধরেছেন। এই জীবনানন্দ দাশকে, এই অন্য স্বরের রাজনৈতিক অর্থনীতির জীবনানন্দ দাশকেও চিনে রাখা দরকার বলে আমি মনে করি, এবং সেই প্রয়াসটা আমার বইয়ের মধ্যে আছে। এবং ধন্যবাদ আসর ভাই। এবং জীবনানন্দের ভাষা প্রয়োগ সেটা আপনি বলেছেন, এবং নবানন্দ ভট্টাচার্য সেটা উল্লেখ করেছেন, এবং যে ভাষাগুলো 30 দশকের কবি সাহিত্যিকদের কাছে রীতিমতো মনে হয়েছিল এটা কি ধরনের ভাষা হতে পারে, এই ভাষা কি আদৌ ব্যবহার উচিত কিনা। সম্ভবত প্যাদানো একটা শব্দ ছিল, সেই শব্দটা নিয়ে তাদের ঘোরতর অস্বস্তি ছিল। কিন্তু নবারুণ ভট্টাচার্য শুধু প্যাঁদানোর কথাই বলেন নাই। নবারুণ ভট্টাচার্য দেখিয়েছেন যে জীবনানন্দ দাশের ছোট গল্পের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে আমরা অনোমটোপিয়া পাচ্ছি। অনোমটোপিয়ার একটা লিস্টও তিনি দিয়েছেন, সেটা হচ্ছে এরকম, যেমন ধরেন হালু হালু, এই শব্দটা আছে, টস টস, হ্যাঁ হ্যাঁ, হু হু, হি হি, খুচ খুচ, চুই চুই, এই যে এইসব। এবং তৎসব গজকন্দা, দমফাই, মেয়ে পটকানো, গয়ারাম, গুক্ষুরি ও প্যাঁদানো। ধন্যবাদ আসলে আপনার সাথে, হ্যাঁ, মানে খুবই আলোকিত হওয়ার মতো কথাগুলো, যেটা আমরা আসলে সচরাচর জীবনানন্দ পাঠে আসে না।
সেই বিষয়গুলো আপনি আপনার প্রবন্ধে নিয়ে এসেছেন। কয়েকটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, সবগুলো পড়া হয়নি। যখন বইটি প্রকাশিত হবে সবগুলো অবশ্যই পড়া হবে। জীবনানন্দ দাশ থেকে আমরা একটু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে চলে আসি। কাজী নজরুল ইসলামকে আমরা সচরাচর যেভাবে চিনে থাকি, বলা হয়ে থাকে এবং তার সম্বন্ধে যে অভিধারে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রেম ও দ্রোহের কবি। এই হচ্ছে গিয়ে কাজী নজরুলের একটা পরিচিতি আমাদের কাছে আছে। জাতীয় কবি মোটামুটি ভাবে বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই তাকে আমরা চিনি বা চেনানো হয়ে থাকে। কিন্তু আপনার লেখাতে আপনি বিভিন্ন প্রবন্ধতে উল্লেখ করেছেন সেটা, এবং ভিন্ন একটা নজরুলকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন আপনি দেখিয়েছেন যে কি করে হার্লেম রেনেসা অথবা নেগ্রিচুডের যে অভিমতগুলো ছিল সেগুলো দ্বারা নজরুল সেগুলো প্রভাবিত ছিলেন না, কিন্তু কি করে তিনি সেগুলোকে ধারণ করতে পেরেছিলেন। তিনি কি করে একটা সম্পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন, কোনো স্বরাজ নয়, একেবারে সম্পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ সেই কলোনিয়াল পিরিয়ডে দাঁড়িয়ে, হাই কলোনিয়াল পিরিয়ড, সেখানে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলছেন যে আমাদের দরকার সম্পূর্ণ স্বাধীনতা। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাকে আপনার মূল্যায়ন নিয়ে, নজরুলকে মূল্যায়ন নিয়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আবার একটু বলি যে আমার বইয়ে সনাতন নজরুলকে যেভাবে সচরাচর পরিচয় করিয়ে দেওয়া হয় সেইভাবে পরিচয়, আমি সেই পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকিনি। যেমন নজরুলকে বলা হয় উনি বিদ্রোহী কবি। এখন নজরুল বিদ্রোহী কবি তো বটেই নিঃসন্দেহে, কিন্তু নজরুল নিজেকে তার নিজের অ্যাকাউন্টে বলা যায় যে নজরুল হচ্ছেন বিপ্লবী কবি, এবং সেই বিপ্লবী কবি বলতে কি বোঝায় এটা নিয়ে আমি আলোচনা করেছি আমার বইয়ে। এবং এখানে একটু বলে রাখা দরকার, নজরুল নিয়ে আমি বেশ কিছু প্রবন্ধ লিখেছি, শুধু একটা দুটা না, বেশ কিছু বলা যেতে পারে। বাংলায় এবং ইংরেজি দুই ভাষাতেই আমি লিখেছি, এবং এখানে না বলে পারছি না যে আমার কাজের একটা অধিকাংশ এলাকা জুড়ে নজরুল রয়েছেন। হ্যাঁ, এটা অবশ্যই বলা যাবে। এবং আমার লিখিত, প্রকাশিত কিন্তু অগ্রন্থিত প্রবন্ধের সংখ্যা বাংলায়, শুধু বাংলায় লিখিত, অলিখিত, লিখিত, প্রকাশিত এবং অগ্রন্থিত, এখনো বই আমি এগুলো কালেক্ট করা শুরু করিনি, এটার সংখ্যা হচ্ছে প্রায় 800 প্রবন্ধ। এবং আমার তো মনে হয় যে নজরুলের উপর আমি যদি সেই 90-এর দশক থেকে শুরু করি এখন পর্যন্ত প্রায় 70-80টার মতো প্রবন্ধ আমি লিখেছি নজরুলের বিভিন্ন এলাকা ধরে, গল্প, উপন্যাস। তো এগুলো অনেক সময় অনেকের চোখে পড়েনি হয়তো, কিন্তু পড়বে সামনে আসা। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি আমার এই বইয়ে, সেটি হচ্ছে যে নজরুলকে একটু অন্য আলোতে দেখা, এবং নজরুলের যে কাজের এলাকাগুলোকে আমরা খুব একটা বেশি স্পর্শ করিনি, যে এলাকা নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি, সেই এলাকাগুলো সামনে আনা এবং তা নিয়ে আলোচনা করা। যেমন নজরুল ভাবকে কোনোভাবেই ভারাক্রান্ত না করে কবিতায় কি করে রাজনৈতিক, অর্থনৈতিক ট্রোপ এবং পদ এবং বর্গকে অনায়াসে জারি রাখা যায় তা দেখিয়ে গেছেন। যেমন কুলি মজুর ও কৃষাণের গান কবিতায় এমনকি মার্কসের মূল্যতত্ত্বকেও স্বচ্ছন্দে কবিতার ভাষায় অনুবাদ করেছেন। নজরুল মার্কসের যে পলিটিক্যাল ইকোনমি পড়েছেন সেটা মোটেই না, নজরুল তো পুঁজি পড়েননি। নজরুল পড়েছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেটা পড়েছিলেন তারই বন্ধু সৌমেন্দ্রনাথ ঠাকুরের সুবাদে। সৌমেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্র্যান্ড নেফিউ। তিনি প্রথম বাংলা ভাষায় এবং ভারতের প্রথম ভাষায়, বাংলা ভাষায় তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো অনুবাদ করেন। রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং রবীন্দ্রনাথকে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়িয়েছিলেন এই সৌমেন্দ্রনাথ ঠাকুর। তিনি আবার নজরুলের বন্ধু ছিলেন। নজরুল তাঁর সুবাদে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছেন, শুধু পড়েনি এই বাংলা অনুবাদটা। নজরুল তার নিজের যে পত্রিকা, সেই পত্রিকায় তিনি পত্রিকা সম্পাদনা করতেন, ধূমকেতু করতেন, তারপর লাঙ্গল, গণবাণী ইত্যাদি, তার পত্রিকায় তিনি সিরিয়ালি এটা তিনি প্রকাশ করেছিলেন। তো সেই দিক থেকে তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো, কিন্তু তিনি তো মার্কসের মূল্যতত্ত্ব পড়ার জন্য পুঁজির কাছে যান নাই, কিন্তু তার কবির ইনসাইট অন্যরকম। এই মূল্যতত্ত্বের যে নির্যাস, সেটাকে তিনি কবিতায় নিয়ে এসে কিভাবে কৃষাণের গান এবং মজুরের গানে ব্যবহার করেছেন সেটা আমি দেখাবার চেষ্টা করেছি। দ্বিতীয়ত, বিভিন্ন অর্থে নজরুল জাতীয় হলেও কমিউনিস্ট বলে, কমিউনিস্ট, তিনি তো কমিউনিস্ট ছিলেন নিজের ভাষা অনুসারে, তত্ত্বের তত্ত্ববাগীশ কমিউনিস্ট না, যদিও সৃষ্টিশীলভাবেই কমিউনিস্ট। তিনি দারুণভাবে আন্তর্জাতিকতাবাদী, আর তার আন্তর্জাতিকতাবাদের একটা গুরুত্বপূর্ণ একমাত্র না হলেও অংশ হচ্ছে তার বিশ্ব সাহিত্য ভাবনা। তার বিশ্ব সাহিত্য ভাবনা নিয়ে খুব একটা আলোচনা করা হয় নাই। ওই নজরুল ওই তথাকথিত বিশ্ব সাহিত্যের আধিপত্যবাদী বিশ্বকে অনেক আগেই চিনে দিয়েছিলেন, আমাদেরকে ঠিকঠাক করে দেখিয়ে দিয়েছিলেন। এদিক থেকেও তিনি 30-এর ওইসব পণ্ডিত কবির চেয়েও অনেক আলাদা। এমনকি তিনি যে পোলিশ লেখকদেরও মনোযোগ দিয়ে পড়তেন নজরুল ইসলাম, তার প্রমাণ মেলে তার লেখা বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে, যে প্রবন্ধে বর্তমান সময়ের তাগিদে আমাদের পুনর্পাঠ দাবি করে বলে আমি মনে করি। তৃতীয়ত, ধরেন আরবি ফার্সি সাহিত্যে নজরুল যে কেবল অসাধারণ দখল ছিল যে নজরুলের, তাই না, তিনি একাধিক আরবি
ফার্সি ছন্দকে বাংলা কবিতায় এক্সপেরিমেন্টালি ব্যবহার করেছেন। যেমন কাউকে ছন্দের নাম বলা যেতে পারে, যেমন আরবি ছন্দ, আরবি মোতাকারিফ, মোদ্দারিক, ফার্সি ছন্দ হজজ, রাজজ, মাশাকেল, এই সমস্ত ছন্দকে তিনি প্রথমবারের মতো বাংলা ভাষায়, বাংলা কবিতায়, তার নিজের কবিতায় ব্যবহার করে তিনি ছন্দের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত করেছেন। আমরা সত্যেন্দ্রনাথ দত্তকে বলি ছন্দের জাদুকর, তাই না? অসাধারণ সত্যেন্দ্রনাথ, নিঃসন্দেহে অসাধারণ সত্যেন্দ্রনাথ যখন ছন্দের ব্যাপারে আসে। কিন্তু নজরুল তাকেও যেন ছাড়িয়ে গেছেন, যেন কেন বলছি তাকে ছাড়িয়ে গেছেন। এবং আমি নজরুলকে শুধু ছন্দের জাদুকার বলি না, আমি বলি নজরুল ছন্দ বিপ্লবীও। এই নজরুলকেও তো আমরা খুব একটা চিনতে শিখিনি। এবং তারপর আরেকটা ব্যাপার, নজরুলের কবিতায় ও গানে গজল ফর্মের যে সৃষ্টিশীল ব্যবহার, তা নিয়ে কিন্তু তেমন কাজ হয়নি। বলা হয়ে থাকে গজল, কিন্তু তেমন কাজ হয়নি। এই প্রসঙ্গে এও বলা দরকার যে নজরুল যে কেবল আরবি ফার্সি কবিতার, বিশেষ করে হাফিজ এবং খৈয়ামের কবিতার সেরা অনুবাদ করেছেন, আমার বিবেচনায় সেরা অনুবাদ করেছেন, তাই না, তিনি এমনকি কোরআন শরীফ থেকেও অনুবাদ করেছিলেন। বেশ কিছু সূরা তিনি অনুবাদ করেছিলেন। তার কাব্যে আমপারা বলে একটা বই আছে, যেখানে নজরুল ইসলামের অনুবাদ আমরা পাই, অর্থাৎ সূরার অনুবাদ। 30টার বেশি সূরার অনুবাদ তিনি করেছেন। এবং আমার তো মনে হয় যে তার অনুবাদ এত সুন্দর যে তার সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের অনুবাদ একই সঙ্গে এতই বিশ্বস্ত এবং সুন্দর যে মনে হয় নামাজে দাঁড়িয়ে মূল আরবির বদলে তার তর্জমা সূরা পাঠ করলে নজরুলের ভাষায় উদ্ধৃতি চিহ্নের ভেতরে পরম সুন্দর আল্লাহ বোধহয় অখুশি হবেন না। আরেকটা কথা কেউ কেউ হয়তো জানবেন যে হযরত আলীর কয়েকটা বা দুটো, নিদেন পক্ষের দুটো সুফি কবিতাও নজরুল অনুবাদ করেছিলেন এক সময়। এই নজরুলকে আমরা তেমন চিকতে শেখনি। চতুর্থত এটাও ঠিক যে নজরুল এক সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করেছিলেন কিছুটা। যেমন তিনি গীতা থেকে অবলীলায় শ্লোক বলতে পারতেন। এমনকি নজরুল নিজেকে কেবল মুসলমানও ভাবেন নাই। ভুয়া নাস্তিকতা আর ইসলামের নামে ভুয়া ধর্মচর্চার বিরুদ্ধেই ছিল তার বিদ্রোহী এবং বৈপ্লবিক মানবতাবাদী অবস্থান। যেমন তার অবস্থান ছিল বলাই বাহুল্য পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, এক অর্থে বর্ণবাদ এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধেও, পুরুষতন্ত্রের বিরুদ্ধেও। মাওলানা ভাসানী নজরুলের সঙ্গে তার এক ধরনের আত্মার সম্পর্কই ছিল বটে, এই কথাটাও বলেছিলেন এক সময়। মাওলানা ভাসানীর একটা উদ্ধৃতি এখানে ব্যবহার করছি নজরুলকে বোঝানো, সেটা হচ্ছে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাষ্ট্র এবং শ্রেণীর প্রশ্ন উচ্চ রাখিয়া যারা দেশ ও দুনিয়ার জুলুম ও অবিচারের কথা বলিয়া চোখের পানি ফেলেন আর কাতর হন, তাহাদের আপাত দৃষ্টিতে দরদি মনে হইলেও তাহারা আসলে জুলুম আর অবিচারের পক্ষে অবস্থান নেন। একটা কথা বলা দরকার যে নজরুল আমাদেরকে বিদ্রোহী হতে শিখেছে। আমরা জাতীয় কবি, নজরুলকে জাতীয় কবি বলি। এখন নজরুলকে যদি জাতীয় কবি বলি, আমরা জাতীয় কবি হিসেবে নজরুলকে যদি আমরা শ্রদ্ধা করতে চাই, আমরা যদি নজরুলীয় পথে যেতে পাই, তাহলে আমরা অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করব। কিন্তু সেটা কি ঘটে? আমাদের এই যে সংস্কৃতি বনা, এই যে সাহিত্য সমালোচক এরা কি আসলে সত্যিকারের অর্থেই তাদের কাজের ভেতর দিয়েও আধিপত্যবাদী যে রাজনীতি বিরাজ করছে, যার বিরুদ্ধে নজরুল দাঁড়াতেন, অবশ্যই দাঁড়াতেন, সেই আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে কি তারা দাঁড়ান? আমি তো দেখি যে বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অনেক অধ্যাপক তারা তল্পিবাহক হয়ে মূল শক্তির পক্ষে থাকে, শক্তির বিরুদ্ধে দাঁড়াবার তাদের খুব একটা বেশি দৃষ্টান্ত আছে সেটা বলা যাবে না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। এরাও নজরুল নিয়ে কথা বলবে, নজরুল নিয়ে অনেক কিছু করবে, কিন্তু নজরুলের যে বিদ্রোহ একেবারে অনুপস্থিত। এরা নজরুল নিয়ে ব্যবসা করে, নজরুল নিয়ে ব্যবসা করা আর নজরুলকে চেতনায় ধারণ করা, এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা একটু ধরা দরকার এবং এ নিয়েও আমাদের একটু সোচ্চার হওয়া উচিত। নজরুল চর্চা মানে সোচ্চার হওয়া। নজরুল চর্চা মানে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো। নজরুল চর্চা মানে যা কিছু সমাজে বিরাজমান আধিপত্যবাদী তার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। কিন্তু আমরা সেটা নজরুলের কথা বলি ঠিকই, কিন্তু সেটা করি না। মাওলানা ভাসানীর এই প্রশ্নটা আমি এখানে আনলাম। তো যাই হোক, নজরুলের কাজের সমগ্র যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে দেখবো যে ভাসানীর ওই যে কথাটা নজরুলেরও হতে পারে। আর যারা ভাসানীর তোলা ওইসব প্রশ্নকে গায়েব করে নজরুলের কাজের রাজনৈতিক বিবেচনায় বসেন, তারা আসলেই একই সঙ্গে নজরুলের প্রতি এবং শোষিত মানুষের প্রতি অবিচারী করেন বলে মনে হয়। আরেকটা কথা না বললে হবে না যে তৃতীয় বিশ্বের এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, আমাদের সময় পড়ে যাচ্ছে, 2 মিনিট সময় আছে। জানি 2 মিনিট আছে। একদল আছেন যারা কবি আছেন যাদের সঙ্গে আমরা নজরুলের তুলনা করতে পারি, কিন্তু
কিছু হচ্ছে নাকি? আমি বলতে চাচ্ছিলাম যে তৃতীয় বিশ্বের যারা বিপ্লবী কবি আছে তাদের সঙ্গে নজরুলের যে তুলনার কাজটা, এই কাজটা আমি করেছি, আমি শুরু করেছি এবং আমার বইয়ের মধ্যেও এই কাজটা আছে। এবং তৃতীয় বিশ্বের এই বিপ্লবী কবিদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে ওতো রেনে কাস্তিওর কথা, যিনি হচ্ছেন গোয়াতেমালার বিপ্লবী কবি, যাকে পুড়িয়ে মারা হয়েছিল তার বিপ্লবী কণ্ঠস্বরের জন্য। তারপর এল সালভাদরের রোকে ডাল্টন আছেন, তারপর পুর্তরিকোর হুলিয়া দা বুরগোস আছেন, আমাদের পরিচিত, তুলনামূলকভাবে পরিচিত তুর্কি কমিউনিস্ট কবি নাজিম হিকমত আছেন। নাজিম হিকমতের পরে আমাদের পাকিস্তানি কবি ফয়েজ আহমেদ, মার্ক্সবাদী কবি ফয়েজ আহমেদ ফয়েজও আছেন। এদের সঙ্গে নজরুলের তুলনাটা খুব জরুরি বলে আমি মনে করছি, এবং তুলনা করা যায় আরো বেশি করে। কিন্তু আমরা আটকে আছি সাদা মহারথীদের। আমরা এখনো অভ্যাসবশত নজরুলকে বাইরন এবং শেরিকের সাথে তুলনা করে, আমরা এই সাদাদের সঙ্গে তুলনা করে মনে করি নজরুল যেন জাতে উঠলো। এই যে ঔপনিবেশিক হীনমন্যতা এখানেও কিন্তু ধরা পড়ে। আমরা কার সাথে কিভাবে তুলনা করি, কি করি, কার উপর আমরা জোর দেই এবং কার উপর জোর দেই না, কি আমাদের আগ্রহের কেন্দ্রে থাকে, কে থাকে না, আমরা কোন বিষয়কে ধরি এবং কোন বিষয়কে ধরি না, কোন বিষয়কে আমরা উজ্জ রাখি এবং কোন বিষয়কে উক্ত করি, এগুলো কোনোই কিছুই আদর্শিক এবং রাজনৈতিকভাবে নিরীহ বিষয় না। এটা নজরুলেরও কথা। নজরুলের কথা যে তুমি চুপ করে থাকো, নৈশব্দেরও, এই জন্য নৈশব্দের রাজনীতিটাও, যে ওই নৈশব্দ আবার বিভিন্ন ধরনের আছে। একটা হচ্ছে সুবিধাবাদীদের নৈশব্দ, আর একটা আছে যে অত্যাচারিত হওয়ার ফলেও অনেকে নৈশব্দ, অনেক নৈশব্দ বিরাজ করে। তা এখন আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি সাহিত্য এবং সংস্কৃতির সমালোচনার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পাঠে এবং চর্চায় বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস থেকে আমি এই বইটা লিখেছি, এবং অন্যান্য বিবেচনা তো আছে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, অলরেডি মানে 9:45 বেজে গিয়েছে, আমাদের সময় শেষ। সম্ভবত আমরা আপনার শেষ বক্তব্য নিয়ে, আমি আর কিছু বলবো না। আমার কথা ছিল যে 11:45 শেষ করা, আমি শেষ করে দিয়েছি, আমি সময়টা ঠিক রেখেছি। আচ্ছা, যে আমি আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি দু একটি কথাবার্তা, আমি সেখান থেকে একটু পড়ছি। সুমন কল্লোল পল লিখেছেন, আমাদের কি দারুণভাবে উজ্জীবিত করেন প্রফেসর আসফর হোসেন, তার কথায় চিন্তায় প্রজ্ঞায়। আবার ধন্যবাদ। আর একজন লিখেছেন, আশফিকুর রহমান লিখেছেন, রক্ত গরম করা বক্তব্য দেন স্যার। জেরিন সাদিয়া লিখছেন, যদি ভালো হয় রক্তের গরমের সাথে যদি আমাদের চিন্তা আরো উদ্দীপিত হয় এবং চিন্তাকে আমরা যদি কাজে রূপান্তরিত করি, সেটি আরো। জেরিন সাদিয়া লিখছেন, a greatly illuminating discussion offered by Asfar sir, giving us opportunity to discover Marx, জীবনানন্দ, লালন, নজরুল। সত্যিকার অর্থেই আপনার যে পাঠ, বিকল্প পাঠ এবং বিকল্প পাঠের মধ্য দিয়ে আপনি বাংলা সাহিত্যকে উপস্থাপন করার চেষ্টা করছেন, যেটা খুবই জরুরি ছিল। কেননা সাহিত্য পাঠ যদি সেই প্রকরণবাদের মধ্যেই বসে থাকে, অর্থাৎ সেই যাকে বলছি আমরা নিওক্রিটিসিজম অথবা ফর্মালিজম স্কুলের মধ্যে বসে থাকে, তাহলে সাহিত্য পাঠ পোস্ট কলোনিয়াল থিওরির মধ্যেও যদি বসে থাকে, পোস্ট কলোনিয়াল থিওরি একটা তো বাজওয়ার্ড, মানে পোস্ট কলোনিয়াল থিওরির যে অনেক সমস্যা আছে, এটাও খেয়াল রাখা দরকার। আমার মনে হয় যে সমালোচনা সাহিত্যের ক্ষেত্রে এসে আমাদের যেটা করা দরকার, যেটা আমি মনে করি, সেটি হচ্ছে যে আমরা পশ্চিমকে মানে প্রশ্নাতীত ভাবে কেন গ্রহণ করবো, তার সঙ্গে আমাদের বোঝামূলক মানে বোঝাপড়া দরকার, মানে প্রশ্নমূলক। আপনি যেটাকে ক্রিটিক্যাল এনগেজমেন্ট বলছেন, আপনি যে বিউপনিবেশিকরণ বলছেন, বিউপনিবেশনের স্বার্থেই সেটা দরকার। এর অর্থই না যে আমি পশ্চিমকে বর্জন করতে বলছি, আমি পশ্চিমকে কখনই বর্জন করতে বলি না। অনেকে মনে করে যে আমি পশ্চিমকে বর্জন করতে বলি, মোটেই না। কিন্তু আমার কথা হচ্ছে যে পশ্চিমের সঙ্গে আমাদের একটা বোঝাপড়ামূলক একটা এনগেজমেন্ট, একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট দরকার। সবকিছু পশ্চিম থেকে যে আসে তা ভালো, তা তো না, তাই না? আবার সবকিছু পশ্চিম থেকে এসে খারাপ, তাও তো না। আর আমরা যা প্রডিউস করি, আমি কি অনুরে বলে আমরা সবই যা ভালো করছি তাও না, আবার আমরা যা করি তার সবই যে খারাপ পশ্চিমের চেয়ে তাও না। এই যে বোধটা, এই যে নুয়ান্সড এবং এই যে ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচটা, এটা থাকা দরকার বলে আমি মনে করি। যেটা হয়, আমরা দেখি যে আমরা পশ্চিমকে খুবই ইমিটেট করি, তাই না? এই যে পোস্ট কলোনিয়াল থিওরি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের একটা ধারণা নিলাম, নিয়ে এটা আমি এক জায়গায় অ্যাপ্লাই করলাম। হোমি ভাবার থেকে একটা ধারণা নিলাম, আমি এটাকে অ্যাপ্লাই করলাম। এগুলো খুব যান্ত্রিক কাজ। এডওয়ার্ড সাইড থেকে একটা ধারণা নিলাম, এটাকে আমি অ্যাপ্লাই করলাম। আমি বলছি যে অ্যাপ্লাই একদমই করা যাবে না তা না, তাদের কাজের সাথে আমাদের এনগেজ থাকতে হবে। তাদের কাজকে দরকার হলে আমরা আরো এক্সটেন্ড করব বা কাজের সমালোচনাও করব। সমালোচনা কেন করবো না? কেউ তো সমালোচনার ঊর্ধ্বে না।
সুতরাং তাঁদেরও সমালোচনা করা দরকার। এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্ব, এই তত্ত্বটা এখন আরেকটু বলি, যদি ফ্যাশনের কথাও বলা হয়, তো এখন এইটা তো 2021 সাল, এই তত্ত্ব ইজ রান আউট অফ স্টিম অলরেডি। আরো পৃথিবী এগিয়েছে তত্ত্বের ক্ষেত্রে, আরো নতুন নতুন, আমি তো তত্ত্ব নিয়ে আলোচনাই করতে পারি না কিছু, আরো নতুন নতুন বিষয় সামনে এসছে, যে বিষয়গুলো আমরাও বাংলাদেশে এনগেজ করবো, ক্রিটিক্যালি এনগেজ করবো, কারো দখলে না গিয়ে, কাউকে অন্ধভাবে অনুসরণ না করে। দ্যাটস ইট। আমরা অনুষ্ঠান শেষ করতে পারি সম্ভবত। আমি সেদিন একটা বক্তৃতা করেছি, এই পোস্ট হিউম্যানিজম, এই বর্গটাই একটা অত্যন্ত প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়। আসলে পোস্ট হিউম্যানিজম কি? হোয়াট ইজ দিস পোস্ট? এই পোস্ট এসছে কোত্থেকে? আমরা এই শব্দ কখনোই ব্যবহার করি নাই। পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট হিউম্যানিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট মডার্নিজম এন্ড সো অন সো ফর্থ। এন্ড ডোন্ট গেট মি রং, আমি এগুলো যথেষ্ট পড়ার চেষ্টা করেছি, আমি সারা জীবন ধরে এগুলো যথেষ্ট পড়েছি, এগুলো নিয়ে লিখেছিও। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে এই মেট্রোপলিস থেকে আসা এই যে তাত্ত্বিক উৎপাদন, থিওরিটিক্যাল প্রোডাকশন, এগুলো সবসময় আমাদের কাজের কাজ দেখে না। আর মার্ক্সবাদের সঙ্গে এরা দ্বন্দ্বে গিয়ে এগুলো অনেক কিছু করেছে, কিন্তু মার্ক্সবাদকে এরা আবার অস্বীকারও করতে পারে। মার্ক্সের প্রশ্ন এখানে চলে আসে, মার্ক্সকে তো অস্বীকার এটা তারাও করতে পারেনি, যেটা এখন আরো বেশি দেখা যাচ্ছে। এটা বোঝার জন্য আমার মনে হয় যে 3টে পত্রিকায় যেগুলো নতুন নতুন প্রবন্ধ বের হয়, তাত্ত্বিক প্রবন্ধ, এগুলো দেখা যেতে পারে। একটা পত্রিকার নাম হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, এটা বের হয় লন্ডন থেকে এবং প্যারিস থেকে, প্যারিস লন্ডন, এবং আরেকটা হচ্ছে লন্ডন থেকে বের হয় নিউ লেফট রিভিউ, এখানে যেসব বের হয়, আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হয় মান্থলি রিভিউ। তো এখানে যে প্রবন্ধগুলো বের হচ্ছে এই 3টা পত্রিকায় বিশেষ করে, এই প্রবন্ধগুলো একটু খেয়াল রাখলে আমরা দেখব, এবং যে তত্ত্বের এলাকাও কিছু কিছু মার্ক্সীয় তত্ত্বের এলাকাও কি কি কাজ হচ্ছে সেটা দেখা যেতে পারে। এছাড়া তো আরো অন্যান্য পত্রিকা আছে, তত্ত্বের পত্রিকা আছে, যেখান থেকে আমরা জানতে পারি, তত্ত্ব সম্পর্কে জানতে পারি। কিন্তু আমার কথাটা আমরা এখন শেষ করি। তত্ত্বকে, একটা মিনিট, পশ্চিমা তত্ত্বকে আমরা যেভাবে আঁকড়ে ধরেছি এবং প্রশ্নাতীত ভাবে, এইটাকেও প্রশ্ন করার দরকার। এবং এই স্পিরিটটা, এই যে প্রশ্ন করার যে এই উদ্দীপনা, এই অনুপ্রেরণা, এটা কিন্তু আমি নজরুলের কাছ থেকেই পাই। নজরুল বলছে মনের গোলামি, বাইরের গোলামি গেল না হয়, কিন্তু মনের গোলামি তাড়াবে কে? মনের গোলামি কথাটা নজরুল নিজে ব্যবহার করেছেন, নগুগি ওয়াথিয়ঙ্গ ডিকলোনাইজিং দ্য মাইন্ড, এই বর্গটা ব্যবহার করার আগে নজরুল মনের গোলামি পরিত্যাগ করিতে হইবে, নজরুল। আচ্ছা, থামলাম। আসফাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা আপনার যে বইটি প্রকাশিত হতে যাচ্ছে সে অনেক কিছু জানতে পারলাম, এবং আমরা উদ্গ্রীব হয়ে থাকবো বইটি হাতে পাওয়ার জন্য। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে লিক ফেস্ট ইংরেজি ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগের, সেটার এই 1600 আয়োজনকে আপনি সাফল্যমণ্ডিত করেছেন, এবং যারা উপস্থিত ছিলেন দর্শক শ্রোতা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই সেশনটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ।